নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার যে অনুরোধটা করে থাকি, বারবার আবার করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই নোটিফিকেশন আইকনটাকে অন করে দেবেন। মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী, মানে ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী নীতিশ রানে যে কথাটা বলেছেন রাহুল গান্ধী সম্পর্কে, সে কথাটা যদি কেউ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলতেন, তাহলে এতক্ষণ তিনি কোথায় থাকতেন? এটা নেহাত একটা সহজ সরল প্রশ্ন। তিনি থাকতেন তিহার জেলে, এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়ে যেত। বড় বড় কাগজে বিরাট বিরাট হেডিং করে সে খবর হতো। কিন্তু অভিযোগ যখন আমাদের এই বিরোধী দলনেতা, মানে সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে, তখন সেটা হচ্ছে 21 আইন। নীতিশ রানে বলেছেন রাহুল গান্ধী হচ্ছেন পাকিস্তানের এজেন্ট। देखिए, राहुल गांधी एक पाकिस्तानी एजेंट है। जो पाकिस्तान की बात राहुल गांधी अपने मुंह से कहते हैं। पाकिस्तान को जो खुश करने की सारी तैयारी राहुल गांधी जी की है। वहां से जो स्क्रिप्ट आती है वो राहुल गांधी यहाँ आके पढ़ के बताते। तो इसलिए अपने पाकिस्तान में बैठे हुए जो बॉसेस है उनको खुश करने के लिए उनका पाकिस्तान एजेंट राहुल गांधी यहाँ आके मोदी जी के खिलाफ बोलता है। রাহুল গান্ধী হচ্ছেন পাকিস্তানের এজেন্ট। বাবা, ভাই যেন অমৃত বাণী। আর তিনি এই অমূল্য বাণীটি উপহার দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গের কংগ্রেস আবার একটু প্রাসঙ্গিক হয়েছে। মূল কথা সেখানেই। কংগ্রেসের এ রাজ্যের একজন নেতা সুমন রায়চৌধুরী আমহার্স্ট স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই নীতিশ রানের বিরুদ্ধে। তাতে কিছু লাভ হবে বলে যদিও মনে হয় না, কারণ এই রাজ্য তো এখন বিজেপির দখলে। কাজে পশ্চিমবঙ্গ পুলিশ এই অভিযোগকে কতখানি গুরুত্ব দিয়ে দেখবে তা নিয়ে আমার মনে সন্দেহ আছে। আর যদি সত্যি দেখে, তাহলে জিনিসটা কিন্তু যাকে বলা হয় জাতীয় পর্যায়ের খবর হবে। এই রাজ্যে এতদিন যে কংগ্রেস একদম সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে থাকতো, তারা এখন এই বিধানসভা নির্বাচনের পর খানিকটা গা ঝাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। খানিকটা উঠেছে, অল্প। প্রধানত দুটি কারণে কংগ্রেসের এই গা ঝাড়া দিয়ে উঠবার চিন্তা। প্রথমত, দীর্ঘদিন পরে এইবার বিধানসভায় কংগ্রেসের দুই নির্বাচিত সদস্য গিয়ে বসছেন। দুজনেই সংখ্যালঘু মুসলিম সদস্য। অবশ্য যারা বিজেপি বা আরএসএস করেন তারা মনে করেন না, এনার সংখ্যালঘু নন, এরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ। যাই হোক, যাই বলুন, আমরা জানি সংখ্যালঘু। দ্বিতীয়ত, যে তৃণমূল এতদিন কংগ্রেসকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়নি, সেই তৃণমূল আজ হতোদ্যম। খোদ তৃণমূল নেত্রী তার পুরনো শক্তি ফিরে পাচ্ছেন না। তার পাশ থেকে একে একে নিমছে দেউটি। আপনারা দেখতেই পাচ্ছেন, এমনকি কাকলি ঘোষ দস্তিদার তিনি পর্যন্ত সরে গেলেন। সরে যাওয়াই বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ, তা ক্রমাগতই ফেটে বেরোচ্ছে। এই অবস্থাটাই চলবে কিনা, তৃণমূল আবার উঠে আসতে পারবে কিনা, তৃণমূল ভেঙে অন্য দল হবে কিনা, সেসব ভাবনা এখন অবান্তর। এই মুহূর্তে একটা কথা বলা যায় যে কংগ্রেস ফের সুড়ঙ্গের ওপারে একটা আলোর রেখা দেখতে পাচ্ছে, মানে পশ্চিমবঙ্গের বলতে। নয়াদিল্লিতে মালদহ মুর্শিদাবাদের একাধিক সংখ্যালঘু বিজয়ী তৃণমূল সদস্য নাকি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখাও করে ফেলেছেন বলে খবর। তারা হয়তো সরাসরি কংগ্রেসে যোগ দিতে পারবেন না, কারণ দলত্যাগ বিরোধী আইন আছে, তাহলে তাদের এই বিধায়ক পদটি ঘুচে যাবে, সেটা করবেন না। কিন্তু তারা যে এই যাকে বলা হয় কংগ্রেস অফিসের সামনে ইট পেতে রাখতে চাইছেন এখন থেকে, সেটা বোঝা যাচ্ছে। যদি তৃণমূলে একটা বড় সড়ো ভাঙন হয়, তাহলে তারা হয়তো একযোগে কংগ্রেসে শটান ঢুকে পড়তে পারে। কেন কংগ্রেসে? কারণ তারা আর যাই হোক সিপিএম এ ভিড়তে পারবেন। আর বিজেপি বলেই দিয়েছে তৃণমূল থেকে আপাতত কাউকে তাদের শিবিরে ঢোকার ছাড়পত্র দেওয়া যাবে না। তবে এখানে আবার ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ব্যাপার আছে। কারণ এটা মনে রাখবেন, এই যে কাকলি ঘোষ দস্তিদার কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে যে প্রশাসনিক বৈঠক সেখানে ছিলেন, এবং তার সঙ্গে আরো অনেকে ছিলেন। কাজে যারা ছিলেন তারা নিশ্চয়ই কিছু বুঝে থাকছেন। রাজ্যসভার ভোট আছে, রাজ্যসভার ভোটে তারা কাকে দেবেন? তারা যদি বিজেপিকে দিয়ে দেন, তাহলে বুঝতে হবে তারা কিন্তু মনে প্রাণে বিজেপি হয়ে যাচ্ছেন, কংগ্রেসে যাচ্ছেন না। কংগ্রেসকেও এটা বুঝতে হবে। যাই হোক, এখন বুঝে উঠতে চেষ্টা করা যাক কংগ্রেসের আগামী দিনের কর্মসূচি কি হতে পারে। কংগ্রেসের যেহেতু এখানে এই রাজ্যে কোনো সাংগঠনিক শক্তি নেই, অতএব তাদের জনমুখী আন্দোলনে নামতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। পথে নামতে হবে, পথে। কিন্তু পথে নামার পক্ষে তাদের এখন মোটেই আদর্শ সময় আসেনি। কারণ এখনো সত্যি কথা বলতে এই রাজ্যে বিজেপি একটা হানিমুন পিরিয়ড চলছে। সবে জিতে এসেছে, বিপুল জনাদেশ নিয়ে ফিরে এসেছে। শুভেন্দু অধিকারী যথেষ্ট নিজেকে সংগঠক হিসেবে প্রমাণ করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কড়া মুখ্যমন্ত্রী হিসেবে সবার সামনে একটা
একটা যাকে বলা হয় একটা ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছেন এবং অনেকটা পাচ্ছেন। এইসব কারণে এই রাজ্যে কংগ্রেসের নেতা বা নেত্রী কোথায়, মুখ কোথায়? এই ঠিক যেমন বিজেপি এর আগে করছিল নরেন্দ্র মোদীকে মুখ তৈরি করে এই রাজ্য জিতবার, অন্যান্য রাজ্য জিতবার চেষ্টা করে গেছে এবং অনেক জায়গায় সফল হয়েছে, কংগ্রেসও রাহুল গান্ধীর ইস্যু নিয়ে গা গরম করতে পারে। এই রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন বিজেপি ফের উঠে পড়ে লাগলো, এটাও তো খুব বড় একটা পয়েন্ট। এই যে নীতিশ রানে তাকে পাক এজেন্ট বলে দিলেন, নীতিশ কি জানেন না যে এর ফলে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে সারা দেশে? অবশ্যই জানেন। তিনি এই কথা বলার অর্থ হচ্ছে দীর্ঘদিন সরকারে থাকার ফলে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একটা অ্যান্টি ইনকামবেন্সি দেখা দিয়েছে। আপনারা সবাই জানেন রাজস্থানে নিটের নিয়ে কি হয়েছে আমরা জানি, মধ্যপ্রদেশে জল নিয়ে কি হয়েছে আপনারা জানেন, উত্তরপ্রদেশে বিদ্যুৎ নিয়ে কি হয়েছে সবাই আমরা জানি। এই যে অ্যান্টি ইনকামবেন্সি, এটা কিন্তু আছে। অবিলম্বে যদি বিজেপি কর্মী কর্মকর্তা বা সমর্থকদের চাঙ্গা না করা যায়, তাহলে কিন্তু কংগ্রেস আবার খানিকটা দৌড়ে এগিয়ে যাবে। কারণ রিজিয়নাল যে পার্টিগুলো সেগুলো খানিকটা পিছিয়ে পড়েছে, বেশ খানিকটা। কংগ্রেসই হচ্ছে মূল শত্রু। এই জন্য একদিকে এই নীতিশ রানে যেমন রাহুলকে দিয়েছেন, তেমনি রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের আবেদন জমা পড়ে গিয়েছে এলাহাবাদ হাইকোর্টে। আবার এই রাহুলের ভারতের নাগরিকত্ব বাতিল করতে আবেদন জানিয়েছেন কে? আইনজীবী অশোক পান্ডে এবং দাঁতের দন্ত চিকিৎসক রজনীশ কুমার সিং। এই সঙ্গে তার লোকসভার সদস্য পদটাও বাতিল করার দাবি তুলেছেন তারা। কিন্তু এর আগেও হয়েছে, আপনারা জানেন কি হয়েছিল। এমনকি লোকসভার সদস্য পদ খারিজও করে দেওয়া হয়েছিল, তখন যাই হোক মামলা মোকদ্দমা করে আবার ফিরেছিলেন তিনি। আদালতে বলা হয়েছে রাহুল রায়বেরির দিকে সাংসদ পদটি ধরে রাখার যোগ্য নয়। বিচারপতি শেখর সরাফ এবং বিচারপতি অবধেশ কুমার চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আবেদনকারীদের দাবি হচ্ছে 2003 সালের 21 অগস্ট ব্রিটেন ব্যাককপস লিমিটেড নামের যে সংস্থাটি গড়ে ওঠে, সেই সংস্থার ডিরেক্টর এবং অন্যতম শেয়ার হোল্ডার হিসেবে নাম রয়েছে রাহুল গান্ধী। এমনকি লন্ডনে নাকি একটা ঠিকানাও রয়েছে। এই কথাগুলো এর আগেও উঠেছে, এটা প্রথম নয়। এই যে রাহুলের নাগরিকত্ব বাতিলের একটা যাকে আবেদন যাকে বলা হয়, 2015 সালে হয়েছিল, একই আবেদন করেছিলেন আইনজীবী পান্ডে। সে সময় তার কি দাবি ছিল? যে ব্রিটেনে আয়কর জমা করার সময় নিজেকে সে দেশের নাগরিক বলে উল্লেখ করেছিলেন রাহুল, ফলে তার আর ভারতের নাগরিকত্ব থাকার কথা নয়। সেই সময় হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল, কারণ তারা বলে দিয়েছিল নাগরিকত্বের বিষয়টা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে। বিচারপতিটা এই কথা জানিয়ে দিয়েছিলেন। এরপর 2019 সালে রজনীশ একই দাবি নিয়ে আবেদন জমা করেন। কেন রাহুলের উপরে এত ক্ষোভ বিজেপির? কেন ক্ষোভের কারণ? দেশের আর্থিক অবস্থা নিয়ে রাহুলের কঠোর সমালোচনা এবং রাহুলের বক্তব্য এই আর্থিক দুর্দশার কারণে আরেক বছরের মধ্যেই মোদী সরকারের পতন হবে। এই কথাটা কি বিজেপির পক্ষে হজম করা সম্ভব? না, মোটেই সম্ভব নয়। নরেন্দ্র মোদী হচ্ছেন বিশ্বগুরু এবং তিনি এবং তার দল এখন সর্বত্র রাজত্ব করছে ভারতের। সেই সরকারের পতন হবে মানে কেন্দ্রীয় সরকারের, এটা সহ্য করা খুবই কঠিন যে কোনো বিজেপি কর্মী সমর্থক বা নেতাদের পক্ষে। কাজেই তেড়ে ফুঁড়ে নেমেছে বিজেপি। কিন্তু রাহুলের এই অভিযোগের উত্তর না দিয়ে প্রতিহিংসার রাজনীতিতে কেন পা দিল বিজেপি? রাহুলের অভিযোগটা কি? যে দেশের যা আর্থিক পরিস্থিতি তা একেবারে যাকে বলে ডামাডোলে, আরো খারাপ হবে, এমন খারাপ হবে যে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ মাঠে মারা পড়বে, খাবার পয়সা থাকবে না, কিছু থাকবে না। পেট্রোল ডিজেলের যা দাম বলছে এমন মূল্য বৃদ্ধি হবে সামলানো যাবে না, এই সমস্ত জিনিস। কিন্তু মুশকিল হলো রাহুল এই যে কথাগুলো বলছেন আর্থিক পরিস্থিতি নিয়ে, বহু অর্থনীতি বিশেষজ্ঞরাও এই কথাটাই বলে দিচ্ছেন। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া, এ সমস্ত কারণে ভারতে আমরা জানি পেট্রোল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সারের অভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে 4 বার পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলেও দাম বাড়ছে। আর্থিক পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে শুনুন। উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় একটি খবর বেরিয়েছে, শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা গিয়েছে বিভিন্ন গ্রামের স্কুলে মিড ডে মিলে প্রতিদিন যে 5 গ্রাম করে তেল দেওয়া হয় সেই পরিমাণটাও কমাতে হবে। তার মানে ভোজ্য তেলের অবস্থাটা বুঝে দেখুন। মাথায় হাত পড়েছে সেখানকার কর্মীদের, মানে যারা রান্না করেন। কি করে পড়ুয়াদের মিড ডে মিল রান্না হবে বুঝে উঠতে পারছেন না তারা। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁধে এখন বিরাট দায়িত্ব। একদিকে বিপুল ঋণের বোঝা, তারপর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার,
আয়ুষ্মান ভারত, বৃদ্ধ ভাতা, এদিকে কেন্দ্র প্রতিদিন চাপ দিচ্ছে খরচ কমাতে হবে। খোদ প্রধানমন্ত্রী বলেছেন ব্যয় কমাও, ব্যয় কমাও, সোনা কিনো না, বিদেশে যেও না, এই সমস্ত বলেছেন, বাড়ি থেকে কাজ করো। এমতাবস্থায় শুভেন্দুর এখন শ্যাম রাখি না কুল রাখি। আর কংগ্রেস মনে করছে এটাই ভালো সুযোগ পথে নামার, তবে অপেক্ষা করছে। আমি যেটা বললাম এই মুহূর্তে সেটা হবে না। এখনো পর্যন্ত কিন্তু মানুষের মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসেনি, বরং সাধারণ মানুষ মনে করছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার যা যা করছে, যা যা সিদ্ধান্ত নিচ্ছে, ভালোই হচ্ছে সেটা। কিন্তু কংগ্রেস এই জন্যে রাহুল গান্ধীর নাম জপ করে দুর্গমগিরি দুস্তর মরু পার করার জন্য একটা সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা শুরু করেছে। দেখা যাক কংগ্রেস কতটুকু এগোতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।